সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের দ্বিতীয় অধ্যায় শক্তি নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। কাজ ও শক্তি। আমরা সবাই দেখেছি বল প্রয়োগ করে একটি বস্তুকে ঠেলে সরিয়ে নেওয়া যায়। কতটুকু বল প্রয়োগে কতটুকু সরানো হয়েছে তার উপর নির্ভর করে কতটুকু কাজ হয়েছে। কাজ শব্দটি আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় সবসময় ব্যবহার করি, কিন্তু বিজ্ঞানের ভাষায় কাজ শব্দটির একটি সুনির্দিষ্ট অর্থ আছে। বল প্রয়োগ করে যদি বলের দিকে একটা বস্তুকে ঠেলে নেওয়া যায়, শুধু তাহলে ধরে নেওয়া হয় যে কাজ হয়েছে। অর্থাৎ বল প্রয়োগ করতে হবে আর বল প্রয়োগের ফলে বস্তুর একটা সরণ হতে হবে, তাহলে কাজ হবে। মনে করো তুমি একটা ইটকে ধাক্কা দিয়ে 5 মিটার সরিয়ে নিয়েছো, আর তোমার বন্ধু সেই ইটটাকে একই পরিমাণ ধাক্কা দিয়ে 10 মিটার সরিয়ে নিয়েছে। দুজনেই একই পরিমাণ বল প্রয়োগ করেছো, কিন্তু দুজনের ইট সরিয়েছে ভিন্ন ভিন্ন দূরত্বে, কাজেই দুজনের কাজ দুই রকম রয়েছে। একইভাবে দুজনে যদি ধাক্কা দিয়ে ইটটিকে সমান দূরত্বে সরাতে, কিন্তু সরানোর জন্য ভিন্ন পরিমাণ বল প্রয়োগ করতে, তাহলে কাজের পরিমাণও ভিন্ন হতো। অর্থাৎ যদি একই পরিমাণ বল প্রয়োগ করা হয় আর সরণ ভিন্ন ভিন্ন হয়, তাহলে কাজ ভিন্ন হবে। আবার সরণ যদি সমান হয় আর বল প্রয়োগও যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে কাজের পরিমাণ ভিন্ন হবে। তার মানে অন্যভাবে বলা যায়, কাজের পরিমাণ বের করার জন্য বল ও সরণ এই দুটি রাশির প্রয়োজন। প্রথমত, একটি বস্তুতে বল প্রয়োগ করতে হবে এবং সেই বল প্রয়োগ করে বস্তুটি সরণ ঘটাতে হবে। অর্থাৎ গাণিতিকভাবে বলা যায়, বল ও সরণের গুণফলই হচ্ছে কাজ। তার মানে আমরা এটা লিখতে পারি, কাজ সমান সমান বল গুণিত বলের দিকে সরণ। এখন কাজকে যদি আমরা W দ্বারা প্রকাশ করি, আর বলকে যদি আমরা F দ্বারা প্রকাশ করি, আর সরণকে যদি আমরা S দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি W সমান সমান F গুণিত S। কাজের একক জুল, একে যে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বুঝলাম যে কাজ সমান সমান বল গুণিত সরণ, আর কাজের একক জুল। এবার আমরা শক্তির বিষয়ে আলোচনা করি। কাজ করতে প্রয়োজন হয় শক্তির। আমরা সবাই শক্তি শব্দটির সাথে পরিচিত। দৈনন্দিন কথায় আমাদের শক্তি প্রয়োগ বা বল প্রয়োগ বলতে একই বিষয়কে বুঝিয়ে থাকি, কিন্তু বিজ্ঞানের ভাষায় শক্তি শব্দটির একটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে। কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি, কারণ কাজ হচ্ছে কি, বল প্রয়োগ করতে হয়, বল প্রয়োগে বস্তুর সরণ করতে হয়। এখন যদি আমি বল প্রয়োগ না করি, তাহলে কাজ হবে না। তার মানে এই কাজটা হচ্ছে শক্তির কারণে সৃষ্টি হয়, এই জন্য বলা হয় কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। এখন শক্তি সম্পর্কে তো বুঝলাম, কিন্তু শক্তি নিয়ে একটা সূত্র আছে। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। একে এক ধরনের শক্তি কেবল অন্য ধরনের শক্তিতে বদলা যেতে পারে। বইয়ের ভাষায় এই যে শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, এটাকে বলা হয় শক্তির নিত্যতা। অর্থাৎ শক্তির সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, এই বক্তব্যটাকে বলা হয় শক্তির নিত্যতা বা শক্তির নিত্যতা সূত্র। আর এই যে শক্তি এক শক্তি থেকে আরেক শক্তিতে বদলে যায়, এটাকে বলা হয় শক্তির রূপান্তর। এর মানে হচ্ছে পৃথিবীতে মোট শক্তির পরিমাণ সুনির্দিষ্ট। তাহলে শক্তি কি হয়, সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তর হয়। উদাহরণ দিয়ে বলতে পারি, আমাদের যে বিদ্যুৎকে আমরা লাইট জ্বালাই, ওই লাইট থেকে আমরা তাপ পাই এবং আলো পাই। তাহলে কি হলো, বিদ্যুৎ শক্তি তাপ শক্তি এবং আলো শক্তিতে রূপান্তরিত হলো। তার মানে শক্তির সৃষ্টিও হয়নি, ধ্বংস হয়নি, জাস্ট এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয়েছে। আমরা শক্তির রূপান্তরের ডান দিকে একটা চিত্র দেখতে পাচ্ছি, যেখানে কিনা
একটা সূর্য থেকে আলো আসছে, কিছু গাছপালা, ছাগল এবং মানুষ আঁকানো আছে। এটা আমরা ব্যাখ্যা করব। একটু আগে তোমাদের বল প্রয়োগের একটি ইট সরিয়ে কাজ করার কথা বলা হয়েছে। এই কাজের সামর্থ্য এসেছে তোমাদের হাত থেকে। তোমাদের হাত এই শক্তি এসেছে তোমাদের দেহে সঞ্চিত রাসায়নিক শক্তি থেকে। তোমাদের দেহে রাসায়নিক শক্তি এসেছে তোমাদের খাবার থেকে। আর খাবার এসেছে তুমি ভাত, রুটি খেয়ে থাকলে সেটি এসেছে ধান গাছ থেকে কিংবা গম গাছ থেকে। আর যদি মাংস খাও তাহলে মাংস এসেছে কোত্থেকে? হাঁস, মুরগি কিংবা গরু, ছাগলের মতো কোনো প্রাণী থেকে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে উদ্ভিদ থেকে যে খাবারগুলো পায় এই খাবারগুলোকে বলা হয় উদ্ভিজ্জ উৎস। উদ্ভিদ থেকে যে খাবারগুলো আমরা পাই এই খাবারগুলোকে বলা হয় উদ্ভিজ্জ উৎস। আর প্রাণী থেকে যে খাবারগুলো পাই সেগুলো হচ্ছে কি প্রাণীজ উৎস। উদ্ভিদ উৎস থেকে কিংবা প্রাণীজ উৎস থেকে যেখান থেকে আমরা খাবার পাই না কেন সবগুলো এই খাবারের ভিতরে যে শক্তি সেটা কিন্তু সূর্য থেকেই আসে। প্রাণীরাও বড় হয়েছে ঘাস পাতা বিচালি খেয়ে। ঘাস পাতা কিংবা অন্য গাছের শক্তি এসেছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজন হয় আলো, সেটি আসে সূর্য থেকে। সূর্য তার শক্তি পেয়ে থাকে ক্রমাগত চলমান ফিউশন নামে নিউক্লিয় বিক্রিয়া থেকে। এভাবে এক শক্তি থেকে অন্য শক্তির রূপান্তর হতে থাকে। শক্তি যেহেতু কাজের পরিমাণ তার এর একক জুল। এখন আমাদের হাতে যে শক্তি এসেছিল সেটা আমাদের দেহ থেকে, আর দেহে যে শক্তি এসেছিল সেটা আমাদের খাবার থেকে। আর এই খাবার কোথা থেকে এসেছিল? উদ্ভিদ, গাছপালা থেকে কিংবা মাছ, মাংস, প্রাণী থেকে। উদ্ভিদ হোক আর প্রাণী হোক, সকল সকল খাবারের উৎস হচ্ছে, শক্তির উৎস হচ্ছে সূর্য। উদ্ভিদ থেকে আসে সূর্য থেকে, সূর্যের আলো থেকে উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে। এই গাছপালা এই গাছপালা থেকে ধান, গম, ভুট্টা ইত্যাদি হয়। আবার এই গাছপালাগুলো গরু, ছাগল, ভেড়া খায় এবং তাদের মাংস তৈরি করে। এভাবে আমাদের শক্তি আমাদের দেহে আসে। এটা এক ধরনের শক্তির রূপান্তর। এখানে আরেকটা কথা বলা হয়েছে, নিউক্লিয় ফিশন প্রক্রিয়ার মাধ্যমে সূর্য ক্রমাগত শক্তি তৈরি করে। অর্থাৎ সূর্য হচ্ছে একটি গ্যাস পিণ্ড, এখানে প্রতিনিয়ত ফিউশন বিক্রিয়া হয়। আর এই বিক্রিয়ার ফলে যে শক্তি উৎপন্ন হয় ওই শক্তি মূলত আমরা হচ্ছে কি উদ্ভিদ, গাছপালা পেয়ে সালোকসংশ্লেষণ তৈরির মাধ্যমে শক্তি তৈরি করে। আজকের ক্লাসটি এখান পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।